একই ব্লগে দুবার বাড়ি থেকে বেরোলাম, এটাও কিন্তু আমার জন্য বেশ ইউনিক। এই জায়গাটা রাস্তাটা লাস্ট 4-5 কিলোমিটার বেশ খারাপ, আর 50 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো ডালখোলা। আজকে আমরা যাচ্ছি সিটং, তা কমলালেবুর গ্রাম সিটং। এখনও শিলিগুড়ি 50 কিলোমিটার বাকি। এখান থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। ঘন যে জঙ্গলগুলো আমরা দূর থেকে দেখতে পাই, সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পুরো। কমলালেবুর যে মজাটা সেটা কিন্তু দেখতে গেলে এই টাইমটাই আসা মাস্ট। এত সুন্দর জায়গায় হোমস্টে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, অসাধারণ। অফরোডিংয়ের মজা আমি খুব নিচ্ছি। ইয়েস, মহলদারা ভিউ পয়েন্টে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে। গুড ইভিনিং বন্ধুরা, আমি সৈকত, আর আমার পিছনে বসে আছে ঐন্দ্রিলা, আমার পিলিয়ন। আমরা বেরিয়ে পড়েছি আবার একটা গন্তব্যের উদ্দেশ্যে। এবার তোমরা গেস করো তো সেই গন্তব্যটা কি হতে পারে। এই রাস্তাটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা কোথায় যেতে পারি? লাস্ট আমরা ঘুরে এসেছিলাম পুরী, তারপর থেকে সেরকমভাবে বেরোনো হয়নি, অফিসের চাপ ছিল। তাই ঠিক করলাম চলো, ঠান্ডাটাও পড়েছে, আজকে হলো নভেম্বর মাসের 19 তারিখ। সাডেন প্ল্যান করলাম, অফিস থেকেও ছুটি পেয়ে গেলাম, তাই বেরিয়ে পড়লাম। আরে বেশি আর ভনিতা করবো না, তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, টাইটেলেও দেখে নিয়েছো। তো আমরা যাচ্ছি দার্জিলিং, কিন্তু দার্জিলিং মানে কিন্তু সেই ম্যাল রোড, সেই রক গার্ডেন, বাতাসিয়া লুপ, সেটা না। আমরা কিন্তু একটু অফবিট দার্জিলিংকে এক্সপ্লোর করব। তবে শুধু অফবিট দার্জিলিংকে এক্সপ্লোর করলে হবে? আমাদের যেটা চিরাচরিত দার্জিলিং বলে যে জায়গাটাকে চিনে এসেছি, সেই বাতাসিয়া লুপ, সেই রক গার্ডেন, সেই দার্জিলিংয়ের ম্যাল, সেটাও তো একটু ঘুরে দেখতে ইচ্ছা করে। আমি ঐন্দ্রিলা দুজনেই দার্জিলিং গিয়েছি এর আগে, কিন্তু বাইক নিয়ে ঘোরা হয়নি। তাই সেই প্ল্যান করলাম আর সেই বেরিয়ে পড়লাম। এই সময় কেন বেরোলাম? সন্ধ্যে 6:30টার সময়। তার কারণ আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি বলছি, দাঁড়াও, পুরো ব্লগটা কিন্তু দেখো, বলছি কেন এই অড টাইমে বেরোলাম। সাধারণত কিন্তু তোমরা যারা কমিউট করো দার্জিলিং সিকিমের দিকে, বা তোমরা ব্লগ দেখো, জানো যে জেনারেলি লোকজন ভোরের দিকে বেরোয় বা সকালের দিকে বেরোয়। আমি এই সন্ধ্যায় বেরোলাম, তার পিছনে কিন্তু একটা কারণ আছে, বলছি। এখন আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর পর্যন্ত চলে এসেছি। এখন রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা আছে, খানিকটা টেনে নিয়ে NH-12 উঠি, তারপরে বলছি কেন এই সময় বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে 51 কিলোমিটার আমরা চলেও এলাম, 1 ঘন্টা লাগলো। আমরা 6:30টায় স্টার্ট করেছিলাম, এখন 7:30 বাজে, 51 কিলোমিটার আমরা এসে গেছি। ধরে নিয়েছি NH-12। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা কাপা মোড় থেকে রাইট সাইড নিয়ে বড়জাগুলি হয়ে আমরা এখন NH-12 উঠে গেছি, আর পেয়ে গেছি আমাদের রাস্তার প্রথম টোল প্লাজা। তো টোল প্লাজাটা আমরা এখান দিয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় কিন্তু ভালোই ট্রাফিকের চাপ আছে, তবু আমরা ভালো স্পিডেই চলে এসেছি, বেশ 1 ঘন্টায় চলে এসেছি বড়জাগুলি। রাত এখনও সেরকমও বেশি হয়নি, কিন্তু ঠান্ডা কিন্তু অন্য কথাই বলছে। রাত যত বাড়ছে ঠান্ডাও কিন্তু সেরকমভাবে বাড়ছে। এখন ঘড়িতে 7:30 বাজলেও কিন্তু আমরা শহরে যেরকম ঠান্ডা পেতে অভ্যস্ত, হাইওয়েতে কিন্তু তার থেকে অনেক বেশি রকমের ঠান্ডা লাগছে। আমরা যখন বেরোলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, তাই সোয়েটারটা পরিনি, সোয়েটারটা জাস্ট পিছনেই বাঞ্জি দিয়ে বেঁধে নিয়েছি। কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সোয়েটারটাকে গায়ে চাপাতে হবে, কারণ বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। আর এখন পর্যন্ত এই যে 54 কিলোমিটার এলাম, রাস্তা আমরা পুরোটাই ভালোই পেয়েছি। বেলগুড়ি এক্সপ্রেসওয়ের হালটা একটু খারাপ, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে তো তোমরা যারা এখান দিয়ে যাতায়াত করো জানো যে সোদপুর পর্যন্ত কাজ চলছে, এখনও ঠিকঠাক হয়নি। আর তারপর থেকে রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে তো ভালোই ছিল, আর তার সাথে NH-12 আমরা উঠলাম, এখন পর্যন্ত ভালো। যত আগে যাব তত দেখতে পাবো রাস্তার এখন কি হাল। বর্ষায় তো রাস্তাগুলোর যা হাল হয়েছিল, তারপর সেটা সারিয়েছে নাকি সেটাই এবার দেখব। আমরা রানাঘাট ক্রস করে কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি, মানে অনেকটাই রাস্তা চলে এসেছি। এবার তোমাদেরকে বলি যে এরকম সন্ধ্যাবেলায় কেন বেরোলাম দার্জিলিং যাওয়ার জন্য। মানে দার্জিলিং যেতে হলে কলকাতা থেকে তো নর্মালি ভোরবেলা স্টার্ট করে বিকালবেলাতে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়, তারপর তো পরের দিন দার্জিলিং যাওয়া যায়। আমার জন্য আরেকটু বেটার অপশান আছে, সেই জন্যই আমি এই সন্ধ্যেবেলা বেরোলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি তো বহরমপুর, তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার হোম টাউন বহরমপুর। সেই জন্য আমি আজকে যাব রাত্রিবেলাতে বাড়িতে, ভালো করে ঘুমোবো, আর কালকে ভোরবেলা আমরা আবার বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাহলে হোটেলের কোনো খরচা না করে
সোজা পৌঁছে যেতে পারবো দার্জিলিংয়ে। এই জন্যই কিন্তু এই সময় বেরোনো, এটাই ছিল আমার সেই স্পেশাল সিক্রেট। আর এখান থেকে দেখছি কৃষ্ণনগর আর 27 কিলোমিটার। তো চলো, একটু খিদেও পেয়েছে, তো যদিও বা এখনও ডিনারের টাইম হয়নি, তাও কিছু একটা খাবো, হয়তো ডিনারও করে নিতে পারি ভালো লাগলে। তো দেখা যাক, কৃষ্ণনগর পৌঁছাই। 27 কিলোমিটার যেতে আমাদের আর ওই হাফ অ্যান আওয়ার থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। এখন বাজে 8:11 আর আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর এখন এসে পৌঁছেছি, তাহলে তো মাদারসাট ছাড়া ভালো খাবার অপশান আর কী আছে। খিদেও পেয়ে গেছে, আর সন্ধ্যেবেলা সেরকম টিফিনও কিছু করা হয়নি। তো মাদারসাট এখানেই ঢুকে যাবো, দেখি এখানে কি কি পাওয়া যায়। বা বাইরেটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম দিওয়ালি ভাইব দিচ্ছে এখনও। এখন বাজে 9:15, মাদারসাটে খাওয়া দাওয়া করে বেরোলাম। আর যে পরিমাণ খেলাম তাতে তো মনে হচ্ছে আর ডিনারটা করতে হবে না, ডিনারটা একরকম করেই নিলাম বলা যায়। এই হচ্ছে চূর্ণী নদীর ওপর ব্রিজ, বাপরে কি অন্ধকার। একটু আগে স্ট্রিট লাইট ছিল। রাস্তার কন্ডিশন এখন পর্যন্ত ভালোই পেয়েছি, আর খাওয়া দাওয়াটাও কিন্তু ভালোই হলো। খুব খিদে পেয়েছিল, প্রথমে অর্ডার করে দিয়েছিলাম একটা ড্রাই চিলি চিকেন, আর তারপর ছিল হচ্ছে পিৎজা। একটা ছিল চিকেন বারবিকিউ পিৎজা, আর একটা সামথিং কিছু ছিল। তবে এখানে যে পিৎজাই খায় না কেন, জাস্ট মুখে লেগে থাকে, জাস্ট ওয়াও। আমার তো এখানের প্রত্যেকটা পিৎজা ভালো লাগে। তোমরা যদি এখানে আসো, মানে মাদারসাটে আসো, যা খাবে খেও, আমার সাজেশনে একটা পিৎজা একদিন ট্রাই করে দেখো। যদি ভালো না হয় আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেকবার এখানে পিৎজা খেয়েছি, আর প্রতিবার খেয়ে প্রতিবারই জাস্ট মুখ দিয়ে ওয়াউই বেরোই। তো এখান থেকে আর 85 কিলোমিটার বাকি বহরমপুর। তো বহরমপুর পৌঁছে বাড়িতে একটা ভালো করে ঘুম দেবো, সারাদিন টায়ার্ড আছি। চলো, এখন অন্ধকারের মধ্যে বেশি রেকর্ড করব না, ভালো মতোভাবে রাস্তাটা কভার করে বাড়ি যাই, এবং বাকি কথা বলছি যেতে যেতে বলছি। এখন বাজে 10:30, বহরমপুর প্রায় পৌঁছে গেছি। 7 কিলোমিটার এখান থেকে। ডালখোলা 261 কিলোমিটার আমরা যাব, আগামীকাল সকালবেলা যাব। তো আপাতত এখন বাড়ির দিকে যাব। ডান দিকে উঠে যাচ্ছে বহরমপুর বাইপাস, আর সোজা চলে যাচ্ছে বহরমপুর টাউন। কোথায় যাব, কোন রুট দিয়ে যাব, কি কি করব, আর অফবিট দার্জিলিংয়ের মধ্যে তো অনেক জায়গায় পড়ে, তো কোন কোন জায়গায় যাব সবটা জানার জন্য কিন্তু ব্লগটা পুরোটা দেখো, শেষ পর্যন্ত দেখো। সমস্ত ইনফরমেশান দেবো, কোন হোমস্টে কত, তার রেট, এই সমস্ত ইনফরমেশানও ব্লগেই থাকবে। তো চলো, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে কয়েক ঘন্টা পরে। গুড মর্নিং, এখন বাজে 3:24, আর যেমনটা কথা দিয়েছিলাম কয়েক ঘন্টা ঘুমিয়ে কিন্তু চলে আসবো দার্জিলিংয়ের পথে। তো সেরকমই আজকে 20 নভেম্বর স্টার্ট করছি। এই আমাদের বাড়ি, বহরমপুর থেকে আসছি। এই আমাদের বহরমপুর, আমাদের সুন্দর শহর বহরমপুর, আমার হোম টাউন। এই বাঁদিকে ব্যারাক স্কোয়ার বা আমাদের চলতি ভাষায় স্কোয়ার ফিল্ডকে পাশে রেখে আমরা চলে যাচ্ছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর দিকে। আগে কিন্তু এই একটাই ব্রিজ ছিল যেটা দিয়ে গঙ্গা পারাপার করা যেত বহরমপুরে। এখন বহরমপুর বাইপাস হওয়ার দরুন এটার উপর চাপটা অনেকটাই কমেছে। বাট বহরমপুর সিটি থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এখান দিয়েই যেতে হয়। তো সেই সেতু ধরার জন্য, সেই ব্রিজের ধরার জন্য আমরা এবার ধরে নিলাম NH-12। এই যে আমরা চলে এসেছি সেই মোড়টায়, যেখানে এই বহরমপুর বাইপাসের সাথে এই NH-12 যোগ হচ্ছে, এখানে কানেক্ট হচ্ছে। এবার ওদিক থেকে যারা কলকাতা থেকে আমরা যখন আসি তখন যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা ধরে নিলাম। বেশি না, 10 কিলোমিটার আমাদের বহরমপুরের বাড়ি থেকে। এখান থেকে স্ট্রেট ডালখোলা, মালদা, ফারাক্কা এগুলো পার করেই যাব। আর একটা সুন্দর ঘুম বাড়িতে, তাও এটা কিন্তু আমাদের জার্নির মজাটাকে অনেকটাই বাড়িয়ে দিল। তো একই ব্লগে দুবার বাড়ি থেকে বেরোলাম, এটাও কিন্তু আমার জন্য বেশ ইউনিক। যদি রাস্তায় ভালো থাকে তো 70-80 স্পিড মেনটেন করে মোটামুটি এগোবো। এখন বাজে 3:36, তো আশা করছি 5টা সাড়ে 5টার মধ্যে আলো ফুটে যাবে। ততক্ষণ আমরা ফারাক্কা পৌঁছে যাওয়ার টার্গেট রাখছি। আমরা এখন মোড়গ্রামের মোড়ে, লেফট সাইডে চলে যাচ্ছে বোলপুর, বীরভূম, তারাপীঠ এই দিকটা। আর এই জায়গাটা, রাস্তাটা লাস্ট 4-5 কিলোমিটার বেশ খারাপ। রাত্রিবেলাতে 60-70 তো ছেড়ে দাও, মানে 50-এ যাও চাপের, এতটাই রাস্তা ভাঙাচোরা। বেসিক্যালি রাস্তা এই পট হোলস ছিল, সেগুলো তাপ্পি মেরেছে এই দেখো, কিন্তু সেইগুলো লেবেল করে মারেনি, তো গর্ত থেকেই গেছে অনেকটা। এই রাত্রেবেলা চালালে একটু দেখে শুনে চালাতে হবে, আর স্পিডটাকে মেনটেন করে চালাতে হবে, নাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকবে। তো তোমরা যারা আসছো একটু সাবধানে চালিও। এই মোড়গ্রামের 10 কিলোমিটার আগে থেকে একটু
দেখে শুনে চালিয়ে। এই দেখো প্রচুর গর্ত, প্রচুর। কলকাতা থেকে বেরিয়ে আমরা 250 কিলোমিটার এলাম, আর বাড়ি থেকে বেরিয়ে এলাম হচ্ছে 55 কিলোমিটার। এখন আমরা জঙ্গিপুরে। রাস্তা খুব খারাপ ছিল। নেক্সট আগে কি হচ্ছে তো আপডেট দেবই, তবে ওই যে মোড়গ্রামের আগে থেকে মোটামুটি এই জঙ্গিপুর পর্যন্ত প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা। মনে হবে না তোমাদের যে তোমরা কোনো ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছ, লোকাল রাস্তার থেকেও খারাপ। যদিও বা লোকাল রাস্তা আর এনএইচ এখন খারাপের দিকে কম্পিটিশন করে। তোমরা যারা রাস্তাঘাটে বেরো, গাড়ি চালাও, বাইক চালাও, তোমরা ভালোই জানো। তো এদিকটা এখন পর্যন্ত তো দেখছি ঠিক আছে, দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। আর ফারাক্কা এখান থেকে আর 46 কিলোমিটার। আমরা অলমোস্ট ফারাক্কা ব্রিজের কাছে পৌঁছে গেছি। এখন বেজে 4:46। তার মানে বাড়ি থেকে বেরোনোর পর 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগলো। রাস্তা যথেষ্টই খারাপ ছিল, তা সত্ত্বেও মোটামুটি একটা ভালো টাইম মেনটেন করে এসেছি। আর এই ব্রিজের আগেও কিন্তু এনটিপিসির যে বোর্ড লাগানো ছিল, তারপরে বেশ খানিকটা রাস্তার ডাইভারশন আছে, একই লেন দিয়ে দুদিকের গাড়ি চলাচল করছে। আর এই লরিটাকে তখন থেকে আমি ওভারটেক করার চেষ্টা করছি, ও পাশই দিচ্ছে না, এত বদমাইশ। উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজের ওপরে। এই ফারাক্কার ড্যাম, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। ওই ডান দিকে তোমরা হয়তো রাত্রেবেলা বলে দেখতে পারবে না, হালকা লাইট জ্বলছে। ওটা কিন্তু নতুন ব্রিজ, নতুন ফারাক্কার ব্রিজ তৈরি প্রায় শেষের পথে, প্রায় হয়েই গেছে। যা খবর শুনেছি তাতে এই বছরের শেষের দিকেই হয়তো ওই ব্রিজটা চালু হবে। আর ওই ব্রিজটা চালু হলে কিন্তু এই যে কোনো রকমে কষ্ট করে জ্যাম ঠেলে যাওয়া, ফারাক্কার এই যে দুঃস্বপ্ন, যখনই যাই তখনই জ্যাম, লরির জ্যাম সবসময় লেগেই থাকে সারাদিনের যখনই যাই না কেন। কারণ এই এত লরি, এত গাড়ি, সবই কিন্তু এইটুকু রাস্তার উপর দিয়েই যেতে হয়। ঘড়িতে সময় 5:33। আমরা অলমোস্ট গাজলের কাছাকাছি চলে এসেছি। ডান দিকটা দেখো, সূর্য উঠছে। সকালের এই কমলা আভাটা কি দারুণ লাগছে। এখনও সূর্য বেরোয়নি। এখানে একটা জিও পেট্রোল পাম্প আছে, যদিও বা আমার হাফ ট্যাঙ্ক তেল আছে, তাও এখানে ঢুকলাম কারণ একটু টয়লেট যেতে হবে। তার সাথে সাথে ফুল ট্যাঙ্ক করিয়েই নেব একেবারে। 5:50 বাদে, আর এখন ভালো মতো আলো ফুটে গেছে। ফুল ট্যাঙ্কও করে নিলাম 880 টাকা দিয়ে, সঙ্গে রিফ্রেশ হয়ে গেলাম। এবার শুধু একটা ভালো চায়ের দোকানের দরকার। সকালে চা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ মনে হয় না দিনটা শুরু হলো। চলো এখন আপাতত গাজলটা পার করে রায়গঞ্জের দিকে এগোই, তারপর যেখানে দেখবো রাস্তার ধারে কোনো চায়ের দোকান টোকান থাকবে, ওখানে হবে সকালের চা। শিলিগুড়ি এখান থেকে আর 182 কিলোমিটার, ডালখোলা 52। আর এই আমরা ধরে নিলাম হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আমরা যখন বেরোলাম তখন 3:30 বাজছিল। পেট্রোল পাম্পে দাঁড়ালাম তখন 5:50 মতো। কিন্তু যত বেলা বাড়ে তত ঠান্ডা কমা উচিত, কিন্তু আমাদের কিন্তু ডিফারেন্টই ফিল হচ্ছে। এখন বাজে 6:25। মানে 4টের সময় যে ঠান্ডা ছিল এখন তার থেকে অনেক বেশি ঠান্ডা লাগছে। বুঝলাম না কি হলো ব্যাপারটা, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা বহরমপুর থেকে 200 কিলোমিটার এলাম, আর কলকাতা থেকে কিন্তু 395 কিলোমিটার। আর 50 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো ডালখোলা। এই গাজলের পর থেকে রাস্তার খারাপ খুব একটা সেরকম পাইনি, ভালোই ছিল রাস্তা। দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। 100-তে ক্রুজ করছি, দুর্ধর্ষ। আর এই যে রোদটা গায়ে পড়ছে, এত ভালো লাগছে রোদটা, মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। মানে এতটাই বেশি ঠান্ডা লাগছিল, রোদটা জাস্ট মিষ্টি লাগছে। ঘড়ির সময় বলছে 7:25। আমরা অলমোস্ট ডালখোলা চলে এসেছি। জাস্ট এখানটা দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, এটা এক্সট্রিম খিদে পেয়েছিল। আর চা খেতেও খুব ইচ্ছা করছিল। সেই ভোরবেলা বেরিয়েছি, তো চা তৃষ্ণা তো একটা অবশ্যই পেয়েছিল। আর গিয়েই দেখলাম যে চাল ভাজা আছে, চিড়ে ভাজা আছে। তো চিড়ে ভাজাটা ওই গ্যাস অম্বলের ভয়ে আর খেলাম না। চাল ভাজা খেলাম, বেকারি বিস্কুট খেলাম, গুড ডে বিস্কুট খেলাম, আর 2 কাপ করে চা খেলাম। আরও কিছু চাইছিলাম, ম্যাগিটা কিছুই থাকতো, বাট ম্যাগিটা কিছু ছিল না। তো এটা দিয়ে আপাতত সামাল দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন ওয়েদারটা খুব ভালো আছে, খুব সুন্দর মিষ্টি
মিষ্টি রোদ উঠেছে, আকাশও বেশ ক্লিয়ার, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর এদিককার রাস্তা তো খুব ভালো। আর যতক্ষণ না খিদে পাবে একটানা চলতে থাকবো, তারপর দেখা যাক কোথাও দাঁড়ানো যায় নাকি ব্রেকফাস্টের জন্য। বেসিক্যালি এখনও সব কিছু খোলেনি, আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি। ডালখোলা চলে এসেছি, এখন বাজে 7:25, মানে বুঝতেই পারছো শিলিগুড়ি ঢুকে যাবো হয়তো আর ঘন্টা দুয়েক লাগবে। চলো দেখা যাক, শিলিগুড়ি হয়তো চলে যাবো, তারপর কিছু ব্রেকফাস্ট করব আর এগোবো আমরা কোথায়, অফবিট দার্জিলিংয়ের দিকে। আজকে আমরা যাচ্ছি সিটং, তা কমলা লেবুর গ্রাম সিটং। সিটংয়ের আবার দুটো ভাগ আছে, আপার সিটং লোয়ার সিটং। তো আমরা কিন্তু আপার সিটংয়ে থাকবো, আর সিটংয়ের বেস্ট হোমস্টে আমার শোনা, তো সেখানে থাকবো। তো দেখবো কতটা বেস্ট, কীরকম কী এক্সপিরিয়েন্স হয় সবটাই দেখাবো। তো চলো পৌঁছে যাই, তারপরে তোমাদেরকে তো হোমস্টে কেমন সেগুলো হোমস্টের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার সাথে সাথে তো আমরা ঘুরে দেখবো তো শিটং, সেগুলো তো এই ব্লগেই থাকবে, তাই জন্য পুরো ব্লগটা কিন্তু দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলে এসেছি আমরা পূর্ণিয়া মোড়, মানে ডালখোলার এখান থেকে রাইট সাইডে চলে যাবো। বাঁদিকে তো চলে যাচ্ছে পূর্ণিয়া বিহারের মধ্যে, আর রাইট সাইডে 127 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি। তো এই জায়গাটা একটু তো জ্যাম হয়, তাও সকালবেলা বলে তুলনামূলক জ্যামটা অনেক কম আছে। রাস্তা এদিকটা টুকটাক ছোটো ছোটো পটহোলস থাকলেও রাস্তা খারাপ না। এখান থেকে কিষানগঞ্জ হচ্ছে 1 কিলোমিটার মাত্র, আর শিলিগুড়ির ডিস্টেন্স 117 কিলোমিটার। 4 মাস আগে এই রাস্তা দিয়ে এসেছিলাম, অরুণাচল প্রদেশ আমরা ঘুরতে গেছিলাম। তখন কিন্তু রাস্তার হাল মানে অনেকটাই খারাপ ছিল, এইসব রাস্তাগুলো কাজ চলছিল, সেই আঁচড়ানো ছিল রাস্তা। এখন কিন্তু সেসব রাস্তা সব ঠিক হয়ে গেছে। এখন পর্যন্ত মানে পূর্ণিয়া মোড়ের পর থেকে ঠিকঠাক পেয়েছি, মানে কিছুটা পটহোলস আছেই, সেটা এই রাস্তার নেচার থাকবেই, বাট এমনি ওভারঅল ঠিকঠাক। আর এই কিষানগঞ্জের এখানে ফ্লাইওভার হয়ে গেছে, আমরা ওপরে ফ্লাইওভার দিয়ে চলে যাবো। আগে এই জায়গাটা পার হতেও অনেক সময় লাগতো। আমরা এখনও শিলিগুড়ি থেকে 47 কিলোমিটার দূরে আছি। ওই দূরে আমি জানি গোপ্রোতে আসবে না, ওই দিলে তুমি মোবাইল দিয়ে পারলে ভিডিওটা করো, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে, তোমরা বিশ্বাস করবে না। মানে এখনও শিলিগুড়ি 50 কিলোমিটার বাকি, এখান থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। আর পাহাড়ে উঠতে উঠতে তো কত ভালোই না ভিউ পাবো, এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। দার্জিলিং ট্রিপ খুব মজাদার হতে চলেছে। পুরো ব্লগটা দেখো, পুরো সিরিজটা দেখো, কারণ বিভিন্ন যে জায়গাগুলো আছে, অফবিট যে দার্জিলিংয়ের জায়গাগুলো আছে, সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। আর এখন নভেম্বর মাসে এমনিই খুব ভালো ভিজিবিলিটি থাকে, জেনারেলি আকাশ ক্লিয়ারই থাকে। তো আশা করছি ভালো ভিউ দেখবো এবং তোমাদেরকে দেখাতে পারবো। আর তার ট্রেলার শুরু হচ্ছে এখান থেকেই, কারণ শিলিগুড়ি না ঢুকতেই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছি। আরে আলাদা এনার্জি পেয়ে গেছি, মানে রাতে যে ঘুমটা কম হয়েছে সেটা কিছু আর মনে হচ্ছে না। কি অসাধারণ ভিউ, মানে প্রথমেই কাঞ্চনজঙ্ঘা, মানে দেখে ফার্স্টে ভাবছি এটা কি মেঘ নাকি পাহাড়, তারপরে দেখলাম না এটা মেঘ তো না, এটা ডেফিনেটলি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর পুরো কমলা লাগছে সূর্যের আলোতে। আমরা লেফট সাইড নিয়ে নিলাম বাগডোগরার দিকে, আর সোজা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি। এর আগে আমরা যখন অরুণাচল গেছিলাম, ওই ব্লগটা যারা দেখেছো, আমরা যখন কলকাতা টু শিলিগুড়ি ডাইরেক্ট এসেছিলাম তখন কিন্তু আমরা ওই রাস্তাটা নিয়েছিলাম। যদি তোমরা শিলিগুড়ি সিটিতে থাকতে চাও তাহলে কিন্তু ওই রাস্তাটা অনেক বেশি ভালো, কারণ এইটা অনেক বেশি ঘোরা পড়ে। আন্টি কিচেন বাগডোগরা, এখন বাজে 9:42। আন্টি কিচেন থেকে দুর্ধর্ষ একটা ব্রেকফাস্ট করে বেরোলাম, একদম ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছিল, টয়লেটও আছে, পরিষ্কার টয়লেট, একদম বেসিক, একদম সস্তায় ভালো খাবার। ঐন্দ্রিলা খেলে হলো 1 প্লেট মোমো, আর আমি নিলাম হচ্ছে ছোলা ভাটুরা, 3 পিস ভাটুরা দিয়েছিল। প্রথমে 1 বাটি দিয়েছিল, আবার যখন তরকারি চাইলাম আবার একটা গোটা বাটি দিয়ে গেল, তার সাথে স্যালাড, আর মোমোটাও দুর্ধর্ষ ছিল। টোটাল 200 টাকা নিল, মানে 100 টাকা করেই ছিল, আমি আলাদা করে জিজ্ঞেস করিনি। 8 পিস মোমো, একদম পেট ভরে গেছে, মনও ভরে গেছে, কারণ 200 টাকায় এত সুন্দর ব্রেকফাস্ট সচরাচর পাওয়া যায় না। আর সামনে এইরকম পাহাড়ের রেঞ্জ, আর কি চাই। আর সোয়েটারগুলো এবার খুলে নিয়েছি, রাইডিং জ্যাকেট অলরেডি আছে, তো সোয়েটারের জন্য গরম লাগছিল, যেহেতু রোদ উঠে গেছে এখন আর লাগবে না। চলো এগিয়ে যাই শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে আর 13 কিলোমিটার মোস্ট প্রবাবলি। আমরা এখন এসে পৌঁছেছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ে। ঘড়িতে সময় হচ্ছে 10:09, আর শিলিগুড়িতে অ্যাজ এক্সপেক্টেড প্রচুর জ্যাম,
প্রচুর গাড়ি, ট্রাফিকের চাপ। আর এখন তো একদম পিক অফিস টাইম 10টা, বুঝতেই পারছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য অফিসের গাড়ি, এমনি নর্মাল রেগুলার লোকজনের গাড়ির চাপ তো আছেই। আর তার সাথে তো শিলিগুড়ি মানে তো বাইরে থেকে এত ট্যুরিস্টরা আসছি আমরা, সেই গাড়ির চাপও আছে। তো এই জ্যাম ঠেলে ঠেলে এখন শিলিগুড়িটা পার করে আমরা ধরে নেব সেবকের রাস্তা। তো চলো যত এগোবো শিলিগুড়িটা ক্রস করে সেবকটা পৌঁছোই, দেখাচ্ছি তোমাদেরকে সেবকের সেই আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট রাস্তা। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখলাম, রিফুয়েলটা করিয়ে নিলাম। 1281 টাকায় 11.4 লিটার পেট্রোল ভরালাম। দামটা একটু বেশি পড়লো কারণ XP 95 ভরালাম। এখন E20 নিয়ে তোমরা সবাই জানো খুব খারাপ অবস্থা, মানে আমাদের যেগুলো E20 কম্পার্টেবল গাড়ি না, সেগুলোতে কিন্তু E20 ফুয়েল ভরালে অনেক প্রবলেম দিচ্ছে। তো আমি আপাতত আইদার XP 95 ভরাচ্ছি, আর না হলে জিও পেট্রোল পাম্প পেলে সব থেকে বেশি ওটাই প্রেফার করছি। কারণ এখনও জিও 10 to 15% পর্যন্ত ইথানল মেশাচ্ছে, 20 মেশাচ্ছে না। বাট বাকি যে কোম্পানিগুলো আছে সবাই কিন্তু E20 করে দিয়েছে। তো XP 95 ভরাতে হলো 112 টাকা করে লিটার ছিল, কী আর করবো, 7 টাকা মতো বেশি পড়লো পার লিটারে। সময় 10:40, আমরা ফাইনালি শিলিগুড়ির ভয়ঙ্কর ওই জ্যাম ঠেলে এখন সেবক রোডে এসে পৌঁছেছি। গাড়ির চাপ আছে, এই রোডেও গাড়ির চাপ আছে, কিন্তু অ্যাটলিস্ট ওই জ্যাম, ধুলো, ধোঁয়া থেকে বেরিয়ে এই সুন্দর ঠান্ডা হাওয়ার স্বাদটা পেলাম এই সেবকের এই রোডে। আর এই রোডটা এমনিতেই খুব সুন্দর লাগে, মানে যতবারই আসি ততবারই মুগ্ধ হই এই আলো ছায়ার এই খেলা দেখতে দেখতে। কখন যে পৌঁছে যাই সেটা বুঝতেই পারি না। এত গরম লেগেছে না শিলিগুড়ি ক্রস করতে, মানে থকে গেছি, টায়ার্ড হয়ে গেছি। এতটা রাস্তা এসে, মানে কলকাতা থেকে 589 কিলোমিটার এলাম আমরা, যতটা না টায়ার্ড হয়েছি এই শিলিগুড়ির জাস্ট 10 কিলোমিটার রাস্তা পার হতে তার থেকে বেশি টায়ার্ড ফিল হচ্ছে। এই হচ্ছে সেবক কালীবাড়ি। আমরা সেবক কালীবাড়ি ক্রস করে গেলাম এই সামনে। তোমরা যারা এই রুটে আসছো, যদি চাও এখানটা কিন্তু তোমরা এই কালীবাড়িটাকে ঘুরে যেতে পারো। এখান থেকে আমাদের যে হোমস্টে, আপার সিটংয়ে যে হোমস্টে, সেটা কিন্তু খুব বেশি ডিস্টেন্স না, 24 কিলোমিটার। যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। 10:53 বাজে, 12টার মধ্যে আমরা পৌঁছে যাব হোপফুলি। তো চলো দেখা যাক, রাস্তাটাকে এনজয় করতে করতে যাব, তাতে সময় বেশি লাগলে ক্ষতি কি। এইখান থেকে আমাদেরকে ওপরে উঠে যেতে হবে সিটংয়ের জন্য। লেখাই ছিল, বোর্ড দেওয়াই ছিল সিটং ওপরে, এই যে সিটং শ্রী পঞ্চায়েত ওয়েলকামস ইউ। চলো এই যে এই রাস্তায়, তো সিটংয়ের রাস্তার শুরুতেই কিন্তু প্রচুর চড়াই, দেখে কতটা বুঝতে পারছো না, দাদা 60 করে উঠে যাচ্ছে। ওরে পুরো একদম নেচারের মধ্যে দিয়ে, মানে এটা তো বড় রাস্তা না, পুরো ঘন যে জঙ্গলগুলো আমরা দূর থেকে দেখতে পাই, সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পুরো। এখনও 19 কিলোমিটার। রাস্তাটা এরকমই থাকবে নাকি পরে রাস্তার ধরন চেঞ্জ হবে সেটা দেখতেই পাবো। প্রচুর স্টিপ চড়াই, আর এটা কিন্তু পিচের রাস্তা ঠিক না, ওই পাথর ফেলে সোলিং করে একটু ধুলো ধুলো হয়ে আছে। পুরো আমাদেরকে একদম মোমেন্টাম বজায় রেখে উঠে যেতে হবে, না হলেই কিন্তু গাড়ি আটকে যাবে। আমরা এখন সিটংয়ের ওপর দিকে উঠছি, আমরা তো যাবো আপার সিটং। এইখানে সব ছোট ছোট গ্রাম, এগুলো সিটং বাট এগুলো নিচের দিকে। এখনও 15 কিলোমিটার আমাদের হোমস্টে। আমাদের হোমস্টে কিন্তু সিটংয়ে ওয়ান অফ দ্য ফেমাস কামালস হোমস্টে। গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব রুম ফেসিলিটি, সমস্ত কিছুই দেখাবো। রাস্তা কিন্তু ভালো রকম চড়াই আছে বলে দিচ্ছি। এই রাস্তা দিয়ে যারা আসবে, কালীঝোড়া হয়ে আমরা উঠলাম, রাস্তা কিন্তু ভালো রকম চড়াই। প্রথম দিকে খানিকটা রাস্তা একটু খারাপ থাকলেও এদিকের রাস্তা আবার পিচ। ये अपर सिटंग यही रास्ता जा रहा है ना, अपर सिटंग सिटंग यही है। अच्छा है रास्ता आगे কি বলছে
हाँ बोलिए। घूमना, अच्छा अच्छा अच्छा, अच्छा है रास्ता। हाँ सिटोंग, हाँ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সিটংকে কেন কমলালেবুর গ্রাম বলা হয়, এখনও আপার সিটং পৌঁছায়নি, এটা সিটং শুরু হলো। প্রত্যেকটা গাছে পুরো ভর্তি ভর্তি কমলালেবু, প্রত্যেকটা গাছে। এই দেখো ছোটো 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 কমলালেবু, কি দারুণ লাগছে, ওয়াও। এই দেখো এটা একটা অরেঞ্জ গার্ডেন, এখানে ঢোকাও যায় 10 টাকার টিকিট দিয়ে। দেখো পুরো ভর্তি কমলা লেবুতে ভর্তি। এটা সিজন অ্যাকচুয়ালি, মানে এখনও পুরোপুরি পাকেনি, সবে কমলা ভাবটা এসেছে সবুজ থেকে, দারুণ লাগছে। এইটা কিন্তু দেখতে গেলে তোমাদের নভেম্বর ডিসেম্বরেই আসতে হবে, বাকি বছরের অন্য সময়গুলোতে কিন্তু এই জিনিসটা দেখতে পাবে না। কমলা লেবুর যে মজাটা সেটা কিন্তু দেখতে গেলে এই টাইমটাই আসা মাস্ট। এই রাস্তা দিয়ে এলাম, আর এইবার আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। এই লেফট সাইডে তো বিশাল রকমের চড়াই দেখতে পাচ্ছি, চলো একবারে উঠে যেতে হবে। এই সাবাস, ঝাউ পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ দারুণ। অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর জায়গায় হোমস্টে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, অসাধারণ। পৌঁছানোর আগেই মন ভরে গেছে। তবে অফরোডিংয়ের মজা আমি খুব নিচ্ছি, ইয়েস। পুরো দেখো থাক থাক করে সাজানো পুরো চা বাগান। এই হচ্ছে কমল হোমস্টে, আমাদের আজকে সিটংয়ের ঠিকানা। আর এই হচ্ছে কমল হোমস্টে থেকে ভিউ। বাইকটা দেখি কোথায় পার্ক করতে হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট বেস্ট লোকেশন, বেস্ট, কারণ নিচেও অনেকগুলো হোমস্টে দেখলাম, এটার মতো লোকেশন ভাবতে পারছি না। কামাল হোমস্টে আপার সিটংয়ে। আমি এটুকু বলতে পারি, আমি আজ পর্যন্ত যত হোমস্টেতে থেকেছি বেস্ট এটা। উপরে এসো দেখাই তোমাদেরকে আমাদের হোমস্টেটা কীরকম। এইটা হচ্ছে কামাল হোমস্টের ব্যালকনি এরিয়া, ব্যালকনি ঠিক বলা যায় না, লবি এরিয়া। আর আমাদের রুমটা হচ্ছে এখানে, আমাদের রুম নাম্বার 5। এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢোকার আগে তোমরা একবার বাইরেটা দেখাই। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি যদি সোজাসুজি তাকাই, যে পাহাড়ের চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ সেটার কিছুই না, শায়িত বুদ্ধা, মানে কাঞ্চনজঙ্ঘা, মাইটি স্লিপিং বুদ্ধা। পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। এখন মেঘ থাকার কারণে ঢেকে রয়েছে, বাট কিছুটা পিক দেখা যাচ্ছে। এবার চলে আসি আমাদের রুমে। এইটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার এটা 5। এখানে দুটো বড় বেড রয়েছে, আরামসে 3 জনের অ্যাকোমোডেশন হবে। যেহেতু আমরা দুজন, তাই আমরা এখানে দুজনই থাকবো। ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এদিকে দুটো বেতের চেয়ার দেওয়া রয়েছে, দুটো বড় বড় জানলা, আর এদিকে একটা মিরর রয়েছে। আর একবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। ও হ্যাঁ, হ্যাঙ্গারটা কিন্তু রাইডার্সদের জন্য এবং যে কোনো পার্সনদের জন্যই খুব দরকার, কারণ জামা কাপড় ঝুলিয়ে রাখতে খুব হেল্প হয় আমাদের। এসো তোমাদেরকে আমি বাথরুমটা দেখাই। একটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন বাথরুম, বেসিন, বেসিক যে ফেসিলিটিস থাকে সব রয়েছে, কোমোড রয়েছে, বালতি, শাওয়ার, এইদিকে গিজার, বাথরুমেও হ্যাঙ্গার। আর
তোমরা দেখলেই বুঝতে পারবে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোমস্টেটা ভীষণ পরিষ্কার। আর এখানে তো দেখো মহারাজের তো আর কি বলবো, হোমস্টে থেকে আর মানে বলছি ফ্রেশ হও ঘুরতে টুরতে যাবো, হচ্ছে এখানেই তো বসে সারাদিন। হ্যাঁ, রুম কিন্তু প্রচুর স্পেসিয়াস। আমাদের এখানে স্যাডেল ব্যাগ রাখার পরেও প্রচুর জায়গা রুমের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। বাইরেটাই কিন্তু ভীষণ মেসমারাইজিং, কিছু দরকার নেই, হাতে 2 কাপ চা নাও, এখানে বসো আর স্লিপিং বুদ্ধা দেখো। চায়ের অর্ডার হয়ে গেছে, চাটা চলে আসুক, ততক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে নিই, একটু টুকটাক ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই যে তোমরা শিটং আসলে কোন কোন জায়গাগুলো ভিজিট করবে। দেখতে পাচ্ছ কেউ কি দিচ্ছে আমার পিছন থেকে? হ্যাঁ, ঠিকই ধরেছো, আর কেউ নয়, কাঞ্চনজঙ্ঘা। এই জন্যই এই হোমস্টেটা ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে ইন আপার শিটং। তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে নিই, এই হোমস্টেটায় থাকা খাওয়া আমাদের পার হেড কত করে পড়েছে সেটা তো তোমাদের জানা দরকার। এখানে আমাদের 4 বেলার ফুডিং মানে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট সব নিয়ে পার হেড 1300 টাকা করে পড়েছে। 1500 করে বলেছিল, কিন্তু আমি সেটাকে বার্গেনিং করে 1300-তে রাজি করিয়েছি। তোমরা তোমাদের মতো বার্গেনিং করে নিতে পারো। আর এখন আমাদের যেহেতু লাঞ্চটা ইনক্লুডেড, এই লাঞ্চের জন্য আমাদের ডাক পড়েছে। চলো তোমাদেরকে দেখাই হোমস্টের কিচেনটা কীরকম। যেমন ভেবেছিলাম তাই, ঘর এত সুন্দর সাজানো, কিচেন তো হবেই। দেখো কিচেনটা কত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে বুদ্ধ মূর্তি দিয়ে, সুন্দর স্ট্যাচু দিয়ে, এখানেও সুন্দর স্ট্যাচু দিয়ে, খুবই সুন্দর সাজানো গোছানো। চলো দেখি লাঞ্চের মেনুতে কি কি আছে। প্লেটে কিন্তু খাবার পড়ে গেছে। আজকের মেনুতে রয়েছে হচ্ছে ফাইন রাইস, স্কোয়াশের তরকারি, এটা আলু সিম ভাজা, আলু ভাজা যেটা আমাদের দুজনের খুব ফেভারিট, স্যালাড, এখানে আলাদা করে স্যালাড, এখানে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে এগ কারি। গরম গরম খাবার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কি চাই। 2:54 বেজে গেছে আর আমরা আবার রাস্তায় মোটো ব্লগিংয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে খেয়ে দিয়ে আবার একটু শক্তি সঞ্চয় করে, কারণ এইদিকে শিটংয়ে কিন্তু যারা আসছে আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, অফরোডিং কিন্তু চূড়ান্ত, মানে অ্যাটলিস্ট আপার শিটংটা। আমার তো অফরোডিং বেশ ভালোই লাগে, ওইদিকে একটু কষ্ট হয় যদিও বা, বাট আমার হিমালয়ানের চরিত্রই তো হচ্ছে অফরোডিং। এনিওয়ে, আমরা ভালো একটা লাঞ্চ করে তারপরে আবার ঘুরতে বেরোলাম। এখানে ঘোরার বলতে অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে আমরা কয়েকটা জায়গা কভার করব, আর যে যে জায়গাগুলো যাব না সেই জায়গাগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তোমাদের মতো করে প্ল্যান করতে পারো। তো আমরা এখন ফার্স্ট যেটা যাচ্ছি সেটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, আর তারপরে আমরা যাব অরেঞ্জ গার্ডেন। কমলালেবুর গ্রামে এসেছি, আর কমলালেবু না দেখলে কি হয়, আসার সময় দেখলাম কিন্তু বাগানে ঢুকে তো দেখা হয়নি। এদিকে তো একদম ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, তোমাদের তো দেখালাম, গোপ্রোতে জানি না কতটা আসবে। অরেঞ্জ গার্ডেন যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম, এটাও কিন্তু একটা সাইট সিইংয়ের স্পট বলতে পারো, নামথিং পোকরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এখানে একটা লেকের মতো ছিল, মানে বেসিক্যালি পোকরি বলতে পুকুর তো, আর চারপাশে একদম পুরো পাইন বন, দেখতেই পাচ্ছ পাইনের গাছ দিয়ে ঘেরা একটা পুকুর, যদিও বা পুকুরটায় এখন আর জল নেই, তবু এখান দিয়ে একটা ট্রেল আছে 300-400 মিটার মোস্ট প্রবাবলি, সেটা দিয়ে একটা নেচার ওয়াক টাইপের হয়ে যেতে পারে। তো আমরা এখন যাচ্ছি না, কারণ পায়ের হাল অতটাও ভালো না। তোমরা জানো যে আমার জাস্ট 1-1.5 বছর আগেই একটা অপারেশন হয়েছে হাঁটুতে, তো হাঁটাহাঁটির ব্যাপার থেকে একটু দূরে থাকছি, বাইকে ফোকাস করছি আর এগিয়ে যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে। এটা কি জিনিস আমি জানি না, কি পাখিও জানি না, একটা ছবি তুলে নাও তো, গুগলে সার্চ করব, হঠাৎ রাস্তায় দেখতে পেলাম। তোমরা যদি জানো কমেন্ট করে জানিও, আমি জানি না এটা কী পাখি, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। আরে বাপরে, এই দেখো, আরে বাপরে বাপ, এটা কি পাখি? ওইগুলো তো ময়ূরের মতো লাগছে, এইটা জানি না কি। এই ঠোঁটটা দেখো নরম, কীরকম যেন, গুগলে সার্চ করে দেখতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। আর তোমরা যদি জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। टिकट लेना है, टिकट लेना है क्या? এই অহলধারা ভিউ পয়েন্টে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে, ওইখানে 10 টাকা করে টিকিট নিল পার হেড। এখন যাচ্ছি ভিউ পয়েন্টের রাস্তায়।
এই রাস্তাটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট রোড। এখানটায় বাইকটা পার্ক করলাম এই রাস্তা দিয়ে এসে, আর এখন এই ট্রেলটা ধরে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। কাইন্ড অফ ট্রেকিং টাইপের কিন্তু রুটটা। কতটা রাস্তা জানি না, একটুখানি নাহলে একটা ট্রেল ওয়াকিং হয়ে যেত। এখানে ভলু রোদ পোহাচ্ছে বসে এখানে আবার বসে। আলাদা টিকিট কাউন্টার। ও আচ্ছা, অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা আবার এখানে, তার মানে ওই 10 টাকাটা ছিল শুধু এখানে আসার জন্য? হ্যাঁ। আচ্ছা, মানে ওখানে 10 টাকা দিয়ে ঢোকার পরে আবার এখানে ঢোকার জন্য 20 টাকা টিকিট লাগবে পার হেড। টোটাল 30 টাকা হলো। যদিও বা ওইটা টিকিট না কাটলেও এখানে এরকম ভিউ পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। তো চলো এসেছি, এখন ঢুকবো। বেসিক্যালি অহলদারা ভিউ পয়েন্ট কিন্তু একটা সানরাইজ ভিউ পয়েন্ট, বাট আমরা সানসেটের টাইমে এসেছি, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এখানকার ভিউটা। এখান থেকে কিন্তু তোমরা পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। আর একটু এদিকে তাকালে দেখতে পাবে যে একটা নতুন যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা সিকিমকে কানেক্ট করছে, সেটা এখান থেকে পুরো ডিরেক্টলি দেখা যায়, মানে যে রাস্তাটার উপর দিয়ে আমরা এসেছি। আর এই দিকটা দিয়ে কিন্তু করোনেশন ব্রিজ দেখা যায়, যদিও আজকে ভিজিবিলিটি খুব একটা ভালো নেই, নাহলে তোমাদেরকে হয়তো জুম করে দেখাতে পারতাম। আমি যেদিকে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে হচ্ছে সানরাইজ হয়, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। এই জন্যই এই জায়গাটা এত পপুলার। তোমরা পারলে সানরাইজের টাইমে এসো, বেশি ভালো লাগবে। মানে কাইন্ড অফ টাইগার হিল টাইপের ভিউ তোমরা এখান থেকে পাবে। টাইগার হিলে অত গ্যাদারিং তোমাদেরকে ফেস করতে হবে না। আর এদিকে কিছু ওই ফটো টটো তোলার জন্য বেশ একটা স্ট্রাকচার করে দেওয়া রয়েছে, এখানে সুন্দর করে এসে তোমরা এখানে সুন্দর করে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। এখান থেকে বেসিক্যালি যেটা ভালো লাগবে সেটা হচ্ছে পুরো 360 ডিগ্রি ভিউ। তুমি যে টাইমেই আসো না কেন সেটা তুমি এমনিই দেখতে পাবে, সেটা সানরাইজ হোক আর সানসেটই হোক। আর তিস্তাটা ওয়াও, কি বলবো, তিস্তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভিজিবিলিটি একটু খারাপ, বাট খুব ভালো দেখা যাচ্ছে। হয়ে গেল দেখা, এবার চলো আমরা চলে যাই অরেঞ্জ গার্ডেনটা দেখতে, দেখি কমলালেবু পাকলো কি না। চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। এইটা অহলদারা ভিউ পয়েন্ট থেকে পুরো 1 কিলোমিটার এটার ডিস্টেন্স। এই যে আমরা এত ফল দেখছি, এই ফল কিন্তু আর এমন না যে ওই সেপ্টেম্বরে হচ্ছে, অক্টোবরে পাকছে কি নভেম্বরে পেকে যাচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। এটা সারা বছর ধরে চাষ হয়। যতটা আমি শুনলাম এখানে যিনি পুরো টেক কেয়ার করে বাগানের, যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এই পুরো গাছ জুড়ে সাদা সাদা ছোট ছোট ফুল হয়। সেখান থেকে বলছে টিপের সাইজে, মানে আমরা যে টিপ পরিবিন্দি যেটাকে বলা হয়, ওই সাইজের ছোট ছোট ফল আসে। সেই ফলটা জুন জুলাই থেকে শুরু করে পুরো পাকতে পাকতে এরকম বড় হয়, দিয়ে এই রকম ডিপ সবুজ, মানে যেটা আমরা পাতি লেবু বলি সেই রকম লেবুর মতন হয়, তারপরে আস্তে আস্তে পাকে। মানে দেখলাম অনেক, নিজের চোখে প্রথমবার দেখলাম যে কমলা লেবুর গাছ কীরকম হয়। আর দেখো এই গাছটা তো পুরো ভর্তি হয়ে রয়েছে একদম। মানে আমরা যে ভাবি যে এই নভেম্বর মাসে পাকছে, হ্যাঁ, মানে সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরে হচ্ছে, ব্যাপারটা সেরকম মানে না। সারা বছর ধরে কিন্তু জিনিসটার প্রসেস হয়, আর প্রচুর টেক কেয়ার করতে হয়। যা শুনলাম যে ট্যুরিস্ট বেশি অ্যালাউ করলে জমি শক্ত হয়ে যায়, সেটাতে আবার চাষের অনেক ক্ষতি হয়। অনেক টেক কেয়ার তো যে কোনো কিছুর জন্যই করতে হয়। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ছোট ছোট টমেটো আছে। কোথায় যেন, এই যে এইখানে দেখো, এই ছোট ছোট টমেটো, লাল কমলা কমলা যেটা আছে, এইগুলো একটু লম্বাটে টাইপের দেখতে। এই জিনিসটাকে বলছে এটা হচ্ছে পাহাড়ি টমেটো। এটার আচারও হয়, চাটনিও হয়। তো এটা নাকি টক মিষ্টি এরকম, মানে মিক্সচার একটা কম্বিনেশনের টেস্ট। জানি না কি কখন টেস্ট করতে পারবো কি পারবো না। এই জায়গাটায় ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা করে। আর 2 বছরের বাচ্চার নিচে হলে লাগবে না, যেহেতু এটা একটা প্রাইভেট এরিয়া, মানে ওনাদের নিজেদের বাগান, যেহেতু ওনারা অ্যালাউ করছেন, তাই জন্য এটা নেওয়া হয়। তো দারুণ লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগলো। আমি তো নিজে ঢুকে গাছ থেকে পেরে একটা কমলা লেবু খেলাম, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। অরেঞ্জ গার্ডেনে দাঁড়িয়ে অরেঞ্জ খাচ্ছি, কমলা লেবু আবার গাছ থেকে পেরে। এখনো অনেক পাকেনি, এ দেখো এগুলো সব কাঁচা রয়েছে, আর কিছু কিছু পেকেছে। এগুলো যখন পুরো একদম গাঁদা ফুলের মতো হয়ে যাবে, মানে ঠিক এই রকম কালার যখন হয়ে যাবে, তার মানে এটা পুরো পেকে গেছে। এখন বাজে 4:17।
আর এই যে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যর যত পাহাড়ের কোলে ঢলে পড়ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। গায়ে জ্যাকেট পরে আছি, কিন্তু পায়ে সেরকম কিছু লাইনার পরে নেই, মানে জাস্ট নর্মাল একটা ডিক্যাথলনের প্যান্ট পরে আছি। পায়ে কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা লাগছে, আর তার সাথে এটা তো নর্মাল একটা গ্লাভস, হাতেও ভালো রকম ঠান্ডা লাগছে। তো আমাদের হোমস্টে থেকে ওই অরেঞ্জ গার্ডেনটা প্রায় 8 কিলোমিটার, অহলধারা ওই 7 কিলোমিটার মতো। তো অনেকটা রাস্তা চলে এসেছি, এখন চাইছি তাড়াতাড়ি হোমস্টেতে গিয়ে এক কাপ আবার গরম চা হয়ে যাক। তোমরা তো দেখলে অরেঞ্জ গার্ডেন আর অহলদারা ভিউ পয়েন্ট দেখে আমরা বিকেল 5টার মধ্যে চলে এসেছিলাম হোমস্টেতে। তারপরে ঠিক 6:30টার দিকে দিয়েছিল গরম গরম চা আর পেঁয়াজের পকোড়া। দাঁড়াও চাটা ওনাদের নিজেদের টি গার্ডেনের। দাঁড়াও দেখাবো, এক ব্লগে সব দেখলে চলবে, নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো। আর এখন বাজে 8টা, 8টাও বাজেনি, 8টা বাজে 10। প্রচণ্ড আমাদের খিদে পেয়েছিল, প্লাস আমরা সেই সকালবেলা বেরিয়েছিলাম, মানে ভোরবেলা, ঘুমও খুব পাচ্ছে। তাই চলে এসেছি আমরা ডিনার করতে। ডিনারে রয়েছে ভাত, ডাল, তরকারি, আর এদিকে রয়েছে কষা মাংস। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। স্যালাডের পেঁয়াজ আসছে, তাড়াতাড়ি খেয়ে নিই, দিয়ে একটা টানা ঘুম দেবো। সকালবেলা উঠে তো তোমাদেরকে দেখাতে হবে, তাই অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। আর হ্যাঁ, নেক্সট ব্লগে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের অন্য একটা অফবিট ডেস্টিনেশনে, তার জন্য তৈরি থেকো।